দর্শক স্বাগত জানাচ্ছি রাজনীতি নিয়ে আমাদের নিয়মিত আয়োজন SSRM পলিটিক্স প্লাস নিবেদিত এই সময় রাজনীতি পলিটিক্স প্লাস অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি সাবিনা সাবি। আপনারা যেমনটি জানেন যে আজকে আমরা রাজনীতি নিয়ে আলোচনায় যাব, কিন্তু আজকে যে বিষয়টি আসলে মুখ্য সারাদিনে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে আমরা জানি বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে 12:55 দিকে, এবং সেখানে কিন্তু আগুন নেভাতে 22টি ইউনিট কাজ করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সেই সাথে কাজ করেছে, সহযোগিতা করেছে। আমরা জানি এ পর্যন্ত একজন শ্রীলঙ্কান সহ 19 জন মৃতের খবর আমরা পেয়েছি। এছাড়াও হতাহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযান চলছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি আমাদের নিউজ আওয়ার এক্সট্রায়। এবারে আমরা একটু আসলে আমাদের অতিথি হিসাবে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাই। যেহেতু রাজনীতি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার পাশাপাশি আমরা আসলে আগুনের বিষয়টিও নিয়ে আলোচনা করতে চাই। তার আগে আমি অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আর এরপরে আছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগ। আপনাকেও স্বাগত আমাদের পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। প্রথমে যে বিষয়টি আসলে বলছিলাম যে আজকের দিনের যে মুখ্য বিষয়টি সেটি হচ্ছে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা। সেই বিষয়টি নিয়ে প্রথমে একটু জানতে চাইবো অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার আপনার কাছ থেকে আসলে। ধন্যবাদ এটিএন নিউজের দর্শকবৃন্দকে। আপনি প্রথমেই বলেছেন আজকে বনানী এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ডটি হয়েছে, আপনি জানেন যে এটা দুপুরে সংঘটিত হওয়ার পর খুব অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের সবগুলি সংস্থা, সাথে নৌবাহিনী, বিমান বাহিনী বা আর্মির সবগুলি কিন্তু ওখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে, এবং খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করা হয়েছে যাতে আগুনটা, এটা পাশে যেহেতু প্রত্যেকটা বিল্ডিং লাগোয়া বিল্ডিং, আর আপনি জানেন যে অগ্নিকাণ্ডটা হয়েছে 9 থেকে 10 তলায়, এটা উপরের দিকে ধোয়া যাচ্ছিল। যাক, এখানে অনেক হতাহত হয়েছে। আমরা মনে করি যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের সমবেদনা জানাই, এবং যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে প্রপার চিকিৎসা দেওয়া হচ্ছে, সবগুলি হাসপাতালে নেওয়া হয়েছে, তারা যেন সুস্থ হয়ে ওঠে। আমরা মনে করি খুব তড়িৎ গতিতে এই ব্যবস্থাটা নেওয়াতে হতাহতের সংখ্যা কম হয়েছে। আপনি জানেন কিছুদিন আগে চকবাজারে এমন একটি ঘটনা ঘটেছিল, সেটাও সকল বাহিনী মিলে করার চেষ্টা করেছিল। তবে আমাদেরকে এই সময়ে এইসব অগ্নিকাণ্ড ঘটনা যেন না ঘটে সতর্ক থাকতে হবে, সচেতনতা বাড়াতে হবে যাতে, এবং অগ্নিকাণ্ড হলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার তড়িৎ গতিতে, সেই বিষয়গুলি সবার সম্মুখ ধারণা থাকা দরকার। তাহলে প্রাণহানির ঘটনা কম ঘটবে। নিশ্চয়ই ঘটনা ঘটার আগে আসলে ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, জনসচেতনতার দরকার, সচেতনতার দরকার আমাদের সবার, এবং আইনি ব্যবস্থার কথা বারবারই আমাদের নিউজ আওয়ার এক্সট্রা অতিথিরা বলছিলেন, এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে একটু এই বিষয়ে খুব ছোট করে জানতে চাই। জি, ধন্যবাদ আজকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আজকে আমরা খুবই মর্মাহত যে বনানীর এফআর টাওয়ারে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডে যে অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে। এখন আমরা জানি না আসলে কতজনের সত্যি মানে লাশ পাওয়া গেছে, কতজন আহত হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান সাহেব ওনারা হাসপাতালগুলিতে গিয়েছেন, এবং সেখানে এসে আমি আমাদের নজরুল ইসলাম খান সাহেবের সাথে কথা হচ্ছিল টেলিফোনে। উনি বলেছেন এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, আহতদের দেখে মানে আমরা মানে বাকহারা হয়ে গেছি যে এরকমভাবে মানুষ দগ্ধ হলো। তো এটা আসলে মানে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। আমরা শোক প্রকাশ করছি এবং আহতদের আমরা দ্রুত মানে সুস্থতা কামনা করছি। এবং এখানে একটি প্রশ্ন এসে যায়, দেখেন আমরা সরকারি দলের নেতাদের কাছ থেকে হরহামেশাই অনেক সক্ষমতার কথা শুনি। বাংলাদেশ উন্নত দেশে পরিণত হয়েছে, বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, কিন্তু আমরা এই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে অনেক বাক্য বিস্তার আমরা শুনেছি। কিন্তু দুর্ভাগ্য আজকে এরকম একটি অগ্নিকাণ্ডে আমরা 12 ঘন্টা হতে চললো, পুরোপুরিভাবে আমরা কিন্তু এই আগুনটা নেভানোর মতো সক্ষমতা আমরা এখনও অর্জন করতে পারিনি। রিয়াজুল কবির ভাই বলেছেন যে সমস্ত ফোর্সকে এখানে কাজে লাগানো হয়েছে, আমরাও দেখেছি, অবশ্যই এটা ফোর্সকে কাজে লাগানো উচিত, কিন্তু তারপরেও 12 ঘন্টার পরেও কিন্তু আমরা সঠিক হিসাব আমরা পাচ্ছি না যে কতজন মারা গেছে। অনেক মা, অনেক বাবা, অনেক ভাই বোন
ওখানে অপেক্ষা করছে, হাসপাতালে থেকে কিন্তু আসলে হাসপাতাল ঘুরছে। সঠিক হিসাবটা কি এখনই পাওয়ার কথা? না, পুরো পাওয়ার কথা ঘটনাটি না, আসলে পাওয়ার কথা তৎপরতা না। শেষ আমি হওয়ার আমি পর আমি সেই কথাতে যাচ্ছি না। আমি বলছি যে এই যে একটা আগুনটা নিয়ন্ত্রণে আনা, সাথে সাথেই তো নিয়ন্ত্রণে আনার মতো আমাদের যন্ত্রপাতি আমাদের দরকার ছিল। আমি শুনলাম যে আমাদের নাকি ফোম নাই, যে ফোমে আমি বিদেশে অনেক জায়গায় দেখেছি যে কোথাও অগ্নিকাণ্ড হলে নিচে ফোম বিছিয়ে দেয়, উপর থেকে মানুষ লাফিয়ে পড়ে, সেখানে সেই মানুষরাও কিন্তু বেঁচে যাচ্ছে। সেরকম ফোম নাকি আমাদের দেশের এই মানে ফায়ার ব্রিগেডের কাছে নেই। তো যাই হোক, এগুলি প্রশ্ন থাকবেই, কিন্তু আমাদের সবাইকে মিলেই তো এই দুর্যোগটা মোকাবেলা করতে হবে। আমি কামনা করি যারা অতি দ্রুত যেন এই দুর্যোগটা মোকাবেলা করার আমাদের মানে সক্ষমতা আমরা অর্জন করতে পারি, এবং মানুষ যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জনাব রিয়াজুল কবির কাউসার। যেহেতু আমরা রাজনীতি নিয়ে অনুষ্ঠানে আছি, একটু রাজনীতির দিকেই যেতে চাই। আসলে এই সময় রাজনীতি কোন দিকে যাচ্ছে যদি আপনার কাছে জিজ্ঞেস করি? না দেখুন, কারণ অনেক বিষয় কিন্তু ঘটে যাচ্ছে এর মধ্যে। আপনারা জানেন যে গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, রাষ্ট্রীয় ভার গ্রহণ করেছে। এখন সারা বাংলাদেশে প্রথমবারের মতো পঞ্চম উপজেলা নির্বাচন আপনারা জানেন, যেটা দলীয়ভাবে জাতীয় প্রতীকে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এখন একটা ইলেকশন মোড কাজ করছে। যেহেতু স্থানীয় পর্যায়ে নির্বাচন, যদিও ওনাদের দল এই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, সেক্ষেত্রে আমরা এটা বলতে চাই কি জানেন, ওনারা 14 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, কিন্তু ওনারা সেই নির্বাচনকে ঠেকাতে চেয়েছিলেন। ঠেকাতে গিয়ে যে আগুন সন্ত্রাসটি করেছিলেন সেটা সারা জাতি দেখেছে। কিন্তু পাশাপাশি এটা বলতে চাই, যদি 2014 সালের নির্বাচনটি অনুষ্ঠিত না হতো তাহলে কি অবস্থা হতো, যেটা অগণতান্ত্রিক সরকার চলে আসতে পারতো, বা যেই ব্যবস্থাটার সাথে ওনারা অভ্যস্ত 1975 সালের পর 21 বছর আপনি জানেন বিভিন্ন প্যাটার্নের সরকার এদের শাসন করেছে, কখনো সামরিক শাসন, কখনো সামরিক কায়দার শাসন, সেটা ছিল। আবার এইবার 19 সালের যে নির্বাচন, যেটাতে ওনারা অংশগ্রহণ করেছেন, ওনারা বলেন, কিন্তু আসলে কিন্তু তারা সেইভাবে নির্বাচনটা করেন নাই। ওনারা চেয়েছিলেন নির্বাচনটাকে বিতর্কিত করতে, প্রশ্নবিদ্ধ করতে, সেটা তো সফল হয় নাই। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন, এই স্বাধীনতার পরে 70-এর একটা গণজোয়ারের মতো এবারের নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। কারণ লক্ষ্য করে দেখবেন, এই আমাদের বাংলাদেশের বয়স 48 বছর। এই স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, সেই সোনার বাংলা কিন্তু উনি করে যেতে পারেন নাই। 1975 সালে 15 আগস্টে ওনাকে হত্যা করার পর সেটা তো আরও হয় নাই। তখন বাংলাদেশকে চেষ্টা করা হয়েছিল অকার্যকর বাংলাদেশ করার জন্য। আপনি তো লক্ষ্য করে দেখবেন 1975 থেকে 1991 সাল পর্যন্ত যে অবস্থা ছিল সামরিক শাসন, এবং তখন যে প্রতিদিন বাংলাদেশে ওনারা গণতন্ত্রের কথা বলেন, তখন তো ছিল একটা কারফিউর গণতন্ত্র। আমরা যদি এই টার্মে আসি 2001 সালের পরে, আপনি দেখেছেন সারা বাংলাদেশে কীভাবে জঙ্গি উত্থান হয়েছিল, প্রতিটি জেলা উপজেলায় জঙ্গি অবস্থান হয়েছিল, সারা বাংলাদেশে একসাথে বোমাবাজি হয়েছিল, সন্ত্রাসের রূপ দিয়েছিল। অর্থাৎ ওনারা কিন্তু চেয়েছিলেন বাংলাদেশকে একটা অকার্যকর বাংলাদেশ করতেন। কিন্তু আমরা এখন গর্ব করে বলতে পারি, জনতা শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকারে টানা তৃতীয়বার এসেছেন, চতুর্থবার এসেছেন। এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়ন রুট মডেল। উনি এখন যে স্বপ্নটা ছিল, সে বাংলাদেশকে এটি উন্নয়নের দ্বারা নিয়ে আসতে পেরেছেন। এটার ম্যান্ডেট কিন্তু আমরা পেয়েছি, এবং আমরা মনে করি বাংলাদেশে এখন একটা গণতান্ত্রিক রীতিনীতি স্টেবল গভর্নমেন্ট আছে, যেটাকে ওনারা বিতর্কিত করতে চান, বিতর্ক করতে চান। কিন্তু লক্ষ্য করে দেখবেন এই নির্বাচনে জনগণ তাদেরকে সেই ম্যান্ডেট দেয় নাই। কিন্তু উপজেলা নির্বাচনের কথায় আপনি বলছিলেন যে উপজেলা নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভোটার সংখ্যা একেবারেই কম। না, যেহেতু একটা দলীয় নির্বাচন প্রথমবারের মতো হচ্ছে, এবং আমরা ধরে নিই বিএনপি একটা বড় দল অংশগ্রহণ করে নাই, তাই না, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি একটু কম হতে পারে, যেহেতু প্রথমবারের মতো দলীয়ভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। মানে বিষয়টি কেমন আপনারা আনতে সক্ষম হয়েছেন ভোটারদের, আসলে ভোটারদের আগ্রহ কমে গেছে এমন অভিযোগ কিন্তু আসছে আসলে সবাই বলছেন। না, যেহেতু যেমন চেয়ারম্যান ইলেকশন, ইউপি নির্বাচন, সেখানে একজন চেয়ারম্যান থাকে, 9 জন কাউন্সিলর থাকে, 3 জন মহিলা কাউন্সিলর থাকে, অর্থাৎ ওয়ার্ড বা গ্রাম ভিত্তিক ভোটার তারা আনার চেষ্টা করেন। যেহেতু উপজেলায় একটা বড় ইউনিট, যেখানে 100 থেকে 150 ভোট কেন্দ্র থাকে, 400-500 বুথ থাকে, সেখানে সেভাবে স্থানীয়ভাবে প্রার্থী না থাকায় ভোটার সংখ্যাটা একটু কম আসতেছে।
আমরা মনে করি পরবর্তী নির্বাচনে আরও এটা যখন আরও অংশগ্রহণ হবে তখন এই সংখ্যা বেড়ে যাবে। সংখ্যা বেড়ে যাবে। জনাব ইমরান সালে প্রিন্স, আপনি কি একমত কিনা? কোনো মতেই আমি এটার সাথে একমত নয়। শুধু আমি নই, আমি মনে করি আপনিও একমত হবেন না এবং বাংলাদেশের জনগণও এটার সাথে একমত নয়। আমি ওনার শেষ কথা থেকে আমি ধরছি যে উনি বলছেন উপজেলা নির্বাচনে নাকি মানে 100-150 ভোট কেন্দ্র থাকে, সেই কারণে ভোটাররা উপস্থিত হয় না। এটা আসলে এগুলি শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। ওনারা যেটা বলতে চাচ্ছেন, কেন স্থানীয় যিনি উপজেলা নির্বাচন করছেন তিনি তো সেই উপজেলার বাসিন্দা, স্থানীয়। উনি তো লন্ডন থেকে বা আমেরিকা থেকে উড়ে আসেন নাই। কিন্তু সেটা আসলে বিষয় না। আসলে বিষয়টা হচ্ছে এই যে ওনারা 30শে ডিসেম্বর নির্বাচনের নামে যে কলঙ্ক স্থাপন করলো বাংলাদেশে, যে আগের রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভোট মানে নৌকা প্রতীকে ব্যালট সিল মেরে প্রশাসনের সাহায্যে ব্যালট বাক্স ভরে তারা যে নির্বাচনের একটা কলঙ্ক স্থাপন করলো, সেই কারণেই বাংলাদেশের মানুষ এই নির্বাচনের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এই কারণেই আপনার ভোট কেন্দ্রগুলো শূন্য। আজকে দেখেন, আমি দেখলাম আজকে বিকেলে আমাদের স্বনামধন্য সিইসি সাহেব নুরুল হুদা সাহেব উনি ফেনীতে বলেছেন, মানে ক্ষোভ প্রকাশ করে বলেছেন আওয়ামী লীগের প্রতি আর কোনো আপোষ করতে পারবো না বা পারি না, অনেক হয়েছে। আমি আজকে অনুষ্ঠান থেকে ওনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কার সাথে আপোষ করেছেন, কোন বিষয়ে আপোষ করেছেন, এটা কি দয়া করে বলবেন? অনেক হয়েছে মানে কি হয়েছে এটা কি দয়া করে বলবেন? অবশ্য উনি কয়েকদিন আগেই বলেছিলেন যে আগের রাতে ভোট ঠেকানোর জন্য উনি ইভিএম এর ব্যবস্থা করতে চান। তার মানে আগের রাতে ভোট হয়েছে বলেই, ব্যালট বাক্স ভরেছে বলেই তিনি ওই কথাটা বলেছেন। আজকে ওনারা আমার মনে হয় যে অন্তর্জালায় ভুগছেন, কিন্তু সরাসরি এটা বলতে পারছেন না। উনি আবার আজকে দেখলাম এই সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। সাংবাদিকরা আপনাকে কি সহযোগিতা করতে পারে? আপনি দয়া করে অবলীলায় বলেন যে কোন চুক্তি করে আওয়ামী লীগের সাথে কোন চুক্তি করে কিভাবে আপনারা প্রশাসনকে দিয়ে আগের রাতে ভোট করিয়েছেন। সাংবাদিকরা এটা পরের দিন গণমাধ্যমে প্রকাশ করতে পারে, এই সহযোগিতা সাংবাদিকরা করতে পারে। কিন্তু সাংবাদিকরা তো আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে পারে না। উনি আবার সরকারি দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন আজকে ফেনীতে, যে বলেছেন যে তারাই দায়ী এই ভোটারদের না আনার কারণে। আমি ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, হতে পারে আওয়ামী লীগ দায়ী, কিন্তু আজকে আপনি এবং আওয়ামী লীগ মিলে যেই ভোটের যে 12টা বাজিয়েছেন, আগামী দিনে ইনশাল্লাহ ক্রেন দিয়েও ভোটার আপনারা আনতে পারবেন না আপনাদের অধীনে যদি নির্বাচন হয়। তো যাই হোক, এখানে অ্যাডভোকেট সাহেব অনেক কথাই বলেছেন, আমি সব কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। উনি বলেছেন বাংলাদেশ নাকি বিশ্বের উন্নয়নের রোল মডেল। তাই যদি হয়ে থাকে তাহলে কয়েকদিন আগে জাতিসংঘ থেকে যে আন্তর্জাতিক একটি সংস্থার মাধ্যমে যে আপনার একটি সুখী দেশের তালিকা প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থান গতবারের চেয়ে 10 ধাপ কেন নেমে গিয়েছে, এটা আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, কেন নেমেছে এই বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু একটা বিরতির পর এসে আমাকে আসলে প্রশ্নের উত্তরগুলো নিতে হবে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। দর্শক, আবারও ফিরে এলাম পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয়ে রাখা হয়েছে এ সময়ের রাজনীতি। কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে। আমি একটু ইমরান সালে প্রিন্স আপনার কাছে আবার ফেরত আসতে চাই, যেহেতু আপনি বিরতিতে যাবার আগে কথা বলছিলেন, খুব ছোট্ট করে যদি আপনার মন্তব্য। আমি বলছিলাম যে অ্যাডভোকেট সাহেব অনেক কথা বলেছেন, যে উনি বলেছেন যে ৭৫-এর পরে জিয়া রহমানের শাসন আমলকে উনি বলেছেন কারফিউ দিয়ে গণতন্ত্র। এটা আসলে তখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী দেশকে নিয়ন্ত্রণে বা শৃঙ্খলায় আনতে গেলে অনেক কঠোর ব্যবস্থা নিতে হয়। এবং কারফিউ কি একেবারে ওনার শাসন আমলের প্রত্যেক দিন কারফিউ বলবৎ ছিল তা কিন্তু নয়। কিন্তু এগুলো কথা বলে ওনারা মানে জনগণকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু এইটা ওনারা বলেন না যে জিয়া রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের কারণেই বাকশাল থেকে আওয়ামী লীগ নামে আজকে আওয়ামী লীগ তারা রাজনীতি করতে পারছে। সেই সময়ে সমস্ত নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। সে কারণে আপনারা সেসব নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে এগিয়ে গিয়েছিল। উনি বলেছেন 2014 সালে নির্বাচন না হলে দেশ নাকি মানে কি হতো এটা বলা যায় না।
বরঞ্চ আমি বলবো 2014 সালের ওই একতরফা নির্বাচন না হয়ে তখন যদি সকল দলের সমন্বয়ে আপনার একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন হতো, দেশের গণতন্ত্র বেঁচে যেত, দেশ বেঁচে যেত। ওনারা হয়তো লাভবান হয়েছেন, সেই 154টা সিটে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে হয়তো একতরফাভাবে দেশ চালিয়েছেন, এটা ঠিক, কিন্তু দেশের গণতন্ত্রের মানে কফিনে তারা ঠিকই ঠুকে দিয়েছেন। আর ওনারা বলছেন 30শে ডিসেম্বরের নির্বাচন, কোন বিবেচনায় বলেন যে 30শে ডিসেম্বরের নির্বাচন নিরপেক্ষ হয়েছে? আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমি বলবো প্রত্যেকটা মানুষ নিজের চোখে দেখেছে এই 30শে ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে প্রশাসনকে ব্যবহার করে আপনারা এই ছোট জগন্নাথ নির্বাচন কমিশনকে দিয়ে আপনারা আগের রাতে ব্যালট ভর্তি করে আপনারা সেই নির্বাচনে জয়ী হয়েছেন। জনগণের প্রতি আপনাদের কোনো আস্থা নাই, কারণ জনগণের জন্য আপনারা কোনো কাজ করতে পারেন নাই। আপনারা দুঃশাসন সৃষ্টি করেছেন, দুর্নীতি করেছেন, জনগণকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন। সেই কারণেই জনগণের প্রতি আজকে অনাস্থা, এবং অনাস্থা বলেই আজকে আপনাদের নেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের নেতারা আজকে বাকশালের কথা বলছেন। প্রকারান্তরে বাকশালকে আপনারা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপি কি আপনারা মনে করেন যে আপনারা আসলে জনগণকে আপনাদের সাথে সম্পৃক্ত করতে পেরেছেন? আমরা বলেছি যে দেখেন, অবশ্যই জনগণ আমাদের সাথে আছে, এবং আমাদের সাথে আছে বলেই এই আওয়ামী লীগ 30শে ডিসেম্বরের তারা একতরফা নিয়ন্ত্রিত ভোট ডাকাতি নির্বাচন করেছে। জনগণ যদি ওনাদের সাথে থাকতো, ওনারা অবশ্যই অবাধ নিরপেক্ষ নির্বাচন করতেন, কিন্তু সেই পথে তারা হাঁটেন নাই। আজকে এই যে বাকশালের কথাও কেন বলা হচ্ছে, কারণ বাকশালে ওনারা ফিরতে যদি পারেন তাহলে দেশে কোনো দল থাকবে না, কোনো বিরুদ্ধ মতবাদ থাকবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না, আপনার মানুষের কথা বলার অধিকার থাকবে না, সংগঠন করার অধিকার থাকবে না। এই বাকশালের পক্ষে ওনারা আজকে সাফাই গাইতে শুরু করেছেন। এইটাও একটা সুগভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি। এবং আমি যেটা বলতে চাই আবারও, যে 30শে ডিসেম্বরের নির্বাচনে ওনারা জনগণকে ভয় পায় বলেই তারা সেই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা একতরফা ভোট ডাকাতি নির্বাচন করেছে, যেটা বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই এবং ভবিষ্যতেও নিবে না ইনশাআল্লাহ। এবং এই কারণে আপনার যে শুধু আমাদের কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের সাথে হয়ে আন্দোলনও তো করেনি। আমরা তো বাংলাদেশের মানুষ আজকে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে কম হয় নাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু এই আন্দোলন সংগ্রামকে দমন করার জন্য তারা হত্যা, গুম, ষড়যন্ত্র, চক্রান্ত, আমাদের প্রায় 25 লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা জর্জরিত করেছে, আমাদের 500-র উপরে নেতাকর্মীকে তারা গুম করেছে। আজকে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া তারাও আজকে বলছে যে বাংলাদেশের নির্বাচন হয় নাই। গত কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে তারা একটি যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে, তারা সেখানে সুস্পষ্টভাবে বলেছে 30শে ডিসেম্বরে বাংলাদেশে কোনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় নাই। এবং তারা এটাও বলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই নির্বাচন থেকে দূরে রাখার জন্যই তারা সেই সরকার, এই আওয়ামী লীগ সরকার আপনার মিথ্যা মামলায় ফরমায়েশে রায় দিয়ে জেলে আটকে রেখেছে, যদিও তার বিরুদ্ধে কোনো যে রায় দেওয়া হয়েছে সেখানে কোনো ভিত্তি ছিল না। এই কথাও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু একটা বিরতির পর। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ফিরে এলাম পলিটিক্স প্লাসে। আমি যেতে চাই সরাসরি আমার অতিথির কাছে, অ্যাডভোকেট ABM নিরাজুল কবির কাউসার। আপনার কাছেই আসতে চাই। যেমনটি বলছিলেন ইমরান সালে প্রিন্স, তিনি কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ বাকশালী ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। আবারও মির্জা ফখরুলকেও আমরা সেই একই কথা বলতে শুনেছি, এবং প্রধানমন্ত্রীকেও কিন্তু আমরা কয়েকবার এই বাকশালের কথা বলতে শুনেছি। এই বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলেন। দেখেন, আমি ওনার যেটা উত্তর দিতে চাই, উনি বারবার বলার চেষ্টা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন, কিন্তু ইতিহাস কি বলে জানেন? তখন উনি বহুদলীয় গণতন্ত্র করেছিলেন স্বাধীনতার পরাজিত শক্তি, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে প্রতিস্থাপিত করার জন্য। আপনি জানেন, গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল, শাহজিজকে উনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তারা কারা সারা জাতি জানে। দেখেন, উনি যে পরিস্থিতির কথা বলেছিলেন, জিয়াউর রহমান যে ক্ষমতায় ছিলেন, আপনি জানেন তখন এদেশে কত মুক্তিযোদ্ধাকে উনি হত্যা করেছিলেন। আমাদের সামরিক বাহিনীতে অফিসারকে একদিনের ট্রায়ালে উনি সাজা দিয়েছিলেন, ফাঁসি দিয়েছিলেন। এটা তখনকার একটা চিত্র ছিল। এটাকে বহুদলীয় গণতন্ত্র নামে উনি কথাটা বলতে চেয়েছিলেন। হ্যাঁ, আমরা 79 সালে নির্বাচনে গিয়েছিলাম,
কিন্তু সেই নির্বাচনে কি হয়েছিল, কিভাবে নির্বাচন হয়েছিল সেটা সারা জাতি জানে, ইতিহাসবিদরা জানে। আমরা যদি 30শে ডিসেম্বরের নির্বাচনের কথা বলি, এই নির্বাচনটা ওনারা গত 3 মাসে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবে কি প্রমাণিত করতে পেরেছেন যে এই নির্বাচন কমিশন বা আমাদের দ্বারা প্রভাবিত নির্বাচন হয়েছে? এটা জনগণ একটা গণরায় দিয়েছেন। দেখেন, আপনারা জিজ্ঞেস করেছেন যে জনগণ আপনাদের সাথে নাই কেন। জানেন, বিএনপি দলটা বন্দুকের নল দিয়ে গঠিত হয়েছিল ক্ষমতায় থেকে। আপনাদের সাথে নাই বলেই ভয়ে এই ক্ষমতার উচ্ছিষ্ট খেয়ে তারা বিএনপির সাথে নাই, আন্দোলনে আর নাই, যার জন্য তারা জনগণের সাথেও নাই, আন্দোলন নাই, নির্বাচনের সুবিধা করতে পারছেন না। আমরা বলি বাংলাদেশ আওয়ামী লীগ, এই দেশের যত গণতান্ত্রিক আন্দোলন, অধিকার আন্দোলন, সব আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে এবং আওয়ামী লীগ জনগণের সাথে আছে এবং জনগণ এই জননেত্রী শেখ হাসিনা গত 10 বছর যে কাজগুলি করেছেন, বেঈমানি করে আপনারা দৃশ্যমান উন্নয়নের কারণেই এই ধারাটা বজায় রাখতে চাই বলে এই নির্বাচনও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য আবার ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা যে ইশতেহার দিয়েছেন জাতির সামনে তৃতীয়বারের মতো, সেটা বাস্তবায়ন করবেন। এর মধ্যে দিয়ে আমাদের এই দেশে কিভাবে তারা কি সবাই স্বাধীনতা বিরোধী, বাকি কাজগুলি আছে সেগুলি সমন্বয় করবেন। পাশাপাশি আমরা বলতে চাই, স্বাধীনতার পরাজয় শক্তি, আপনারা জানেন আমাদের যুদ্ধের বিচারের মধ্য দিয়ে আমরা এই বিচার কার্য করেছি, তাদের সাজা হয়েছে। এবারের নির্বাচনে আপনাদের সাথে স্বাধীনতা বিরোধী শক্তির যে সক্ষতা এটা সবাই জানে, ওনারা আবার রিএমেট করতে চান, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা চাই ওনাদেরকে বর্তমান বাস্তবতায়, বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনীতি করতে হবে, জনগণের সাথে গিয়ে জনগণের সাথে রাজনীতি করতে হবে, যেটা আমরা করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, এখানেই পলিটিক্স প্লাস থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে।